রাজনীতির মঞ্চে কত নেতার ভিড়, কত মন্ত্রী, কত বড় বড় নাম, কিন্তু দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এক নেত্রীর শেষ বিদায়ের মুহূর্তে কার চোখে ছিল সবচেয়ে বেশি জল? এই প্রশ্নটাই এখন ঘুরছে সারা দেশে। তিনি কোনো মন্ত্রী নন, কোনো বড় নেতা নন, এমনকি কোনো রাজনীতিবিদ নন, তবু শেষ মুহূর্ত পর্যন্ত যার হাতে ছিল দেশের 3বারের প্রধানমন্ত্রীর জীবন, যিনি এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যাননি, তিনি ফাতেমা বেগম। আজই ফাতেমাকে ঘিরেই উঠেছে একের পর এক চাঞ্চল্যকর গুঞ্জন। সাধারণ এক গৃহকর্মী থেকে এবার কি তিনি পা রাখতে চলেছেন জাতীয় সংসদে? দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি সত্যি তাকে উপহার দিতে যাচ্ছেন বিএনপির একটি নিশ্চিত সংসদীয় আসন? শেষ ইচ্ছা পূরণ করতেই কি ফাতেমাকে দেওয়া হচ্ছে এই অভাবনীয় মর্যাদা? সবকিছু জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দলের চেয়ারপারসনের প্রয়াণে সারা দেশ আজ শোকাহত, কিন্তু এই শোকের আবহের মধ্যেও রাজনৈতিক অঙ্গনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দলীয় অন্দরমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন একজনই, ফাতেমা বেগম, যিনি টানা 16 বছর নিজের ঘর সংসার, ব্যক্তিগত জীবন এবং স্বপ্ন বিসর্জন দিয়ে নিজেকে সঁপে দিয়েছিলেন একজন মানুষের সেবায়। বাসভবন হোক বা কার্যালয়, রাজপথ হোক বা হসপিটাল, কারাগার কিংবা বিদেশের চিকিৎসা কেন্দ্র, যেখানেই নেত্রী গেছেন ফাতেমা ছিলেন সেখানেই, নীরবে, আড়ালে, কোনো প্রত্যাশা ছাড়াই। এই দীর্ঘ সময়ে তিনি শুধু একজন গৃহকর্মী ছিলেন না, বরং হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক। অসুস্থতার সময় ওষুধ দেওয়া থেকে শুরু করে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ, দৈনন্দিন রুটিন মনে করিয়ে দেওয়া, মানসিক সাহস জোগানো, সবকিছুই করতেন এই ফাতেমা বেগম। তাই আজ সেই মানুষটি যখন নেই, তখন স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এত বছর যার জীবন আবর্তিত ছিল একজন মানুষকে ঘিরে, তার ভবিষ্যৎ এখন কোথায়? বিএনপির পারিবারিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রয়াণের পরপরই তারেক রহমান ব্যক্তিগতভাবে ফাতেমা বেগমের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছেন। পারিবারিক সূত্রের দাবি, তারেক রহমান এখন ফাতেমাকে আরেকজন কর্মচারী হিসেবে দেখছেন না, বরং তাকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন। দীর্ঘ চিকিৎসাকালীন সময়ে ফাতেমা যে অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মত্যাগ দেখিয়েছেন, সেটিকে জিয়া পরিবার কখনোই শুধু দায়িত্ব হিসেবে দেখেনি, বরং এটিকে দেখেছে নিঃস্বার্থ ভালোবাসা হিসেবে। এই কারণেই সূত্র জানায়, ফাতেমা বেগমের সন্তানদের পড়াশোনা, লেখাপড়া এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষার সম্পূর্ণ দায়িত্ব এখন জিয়া পরিবারের ওপর নেওয়া হয়েছে। শুধু দায়িত্ব নেওয়াই নয়, তাদের জীবন যাতে স্থিতিশীল ও নিরাপদ হয়, সেজন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও চূড়ান্ত করার পথে। রাজনৈতিক অন্দরমহলে সবচেয়ে আলোচিত বিষয় হলো, ঢাকার একটি অভিজাত এলাকায় ফাতেমার জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আজীবন সচ্ছলভাবে চলার জন্য একটি বড় অঙ্কের ট্রাস্ট ফান্ড গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে গুঞ্জন রয়েছে। অবশ্য এই ট্রাস্ট ফান্ডের পরিমাণ সম্পর্কে প্রকাশ্যে কিছু না বললেও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এটি কয়েক কোটি টাকার কম হবে না। মূল লক্ষ্য একটাই, ফাতেমা যেন জীবনের বাকি সময় আর্থিক অনিশ্চয়তা বা সামাজিক অবহেলার মুখে না পড়েন। দীর্ঘদিন যিনি একজন নেত্রীর ছায়া হয়েছিলেন, তাকে যেন আর কখনোই গৃহকর্মী পরিচয়ে ছোট করে না দেখা হয়। তারেক রহমান নাকি ঘনিষ্ঠ মহলে একাধিকবার স্পষ্ট করে বলেছেন, মায়ের সেবা যে করেছে সে আমার বোনের সম্মান পাবে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই এটিকে দেখছেন একটি ব্যতিক্রমী মানবিক সিদ্ধান্ত হিসেবে, আবার কেউ কেউ দেখছেন ভবিষ্যৎ রাজনীতির বড় ইঙ্গিত হিসেবে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর প্রশ্ন হলো, ফাতেমা বেগম কি সংসদ সদস্য হচ্ছেন? বিএনপির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, তারেক রহমান ফাতেমাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন। এই সিদ্ধান্তের পেছনে শুধু রাজনৈতিক হিসেব নয়, বরং একটি শক্ত সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্য রয়েছে, যে আনুগত্য, সততা আর মানবিকতা কখনোই অবমূল্যায়িত হয় না। এছাড়াও আরেকটি গুঞ্জন রয়েছে, ফাতেমার জন্মস্থান ভোলার কোনো একটি আসন থেকে তাকে সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়া হতে পারে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ মনে করেছেন, যদি সেখানে তিনি প্রার্থী হন, তবে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও আবেগই তাকে বিপুল ভোটে জয়ী করতে পারে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আলোচনা যে অনেক দূর এগিয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ফাতেমা বেগম সংসদ সদস্য হন, তাহলে এটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনা। এক সাধারণ গৃহকর্মী থেকে সরাসরি আইন প্রণেতা, এমন ঘটনা আগে কখনোই দেখা যায়নি। এটি শুধু একটি ব্যক্তির উত্থান নয়, বরং তৃণমূলের হাজারো মানুষকে আশার বার্তা দেবে যে সততা ও নিষ্ঠার মূল্য একদিন না একদিন ঠিকই মেলে। ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, মৃত্যুর আগে সাবেক প্রধানমন্ত্রী বড় ছেলে তারেক রহমানকে ফাতেমা বেগমের বিষয়ে বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন, তার অবর্তমানে এই নারী যেন কোনোভাবেই অবহেলার শিকার না হন। সেই নির্দেশকে আক্ষরিক অর্থেই বাস্তবায়ন করতে চাইছেন তারেক রহমান। শুধু সম্মান বা অর্থনৈতিক নিরাপত্তা নয়, প্রয়োজনে ফাতেমা ও তার পরিবারের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি বিষয় স্পষ্ট করে দেয়, সততা, আনুগত্য আর নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না।
জিয়া পরিবারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা শুধু একজন নারীর জীবন বদলাবে না, বরং দেশের রাজনীতিতে যুক্ত হবে নতুন এক মানবিক অধ্যায়। এখন প্রশ্ন একটাই, ফাতেমা বেগম কি সত্যিই সংসদে যাবেন, নাকি তিনি আড়ালেই থেকে যেতে চাইবেন? আপনার মতে তাকে কি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আরও একটি প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, খালেদা জিয়ার জানাজাতে আসলে কত মানুষ হয়েছে? চলুন দেখে আসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন প্রায় 1.5 কোটি মানুষ। জানাজা স্থল, সংযোগ সড়ক ও আশেপাশের এলাকার আয়তন ও জনঘনত্বের উপর ভিত্তি করে এমন দাবি করছেন জনসংখ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম। তবে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে তিনি স্যাটেলাইট ডেটা পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ধারণা করা হচ্ছে বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। দেশের ইতিহাসে এমন জনসমুদ্রের জানাজা আগে কখনো দেখা যায়নি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য নির্ধারিত স্থান হলেও মানুষের ঢল ধানমন্ডি ছাড়িয়ে শ্যামলী পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিকে খামারবাড়ি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার পেরিয়ে শাহবাগ পর্যন্ত ছিল শুধুই জনস্রোত। ইতিহাসের অবিস্মরণীয় এই জানাজায় মোট কত মানুষ অংশ নিয়েছেন তা নিশ্চিত হওয়া যায় মোট 4টি বৈজ্ঞানিক উপায়ে, যা কিছুটা সময় সাপেক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, পদ্ধতিগতভাবে দেখলে বলবো প্রথমেই টেলিকমিউনিকেশন উপাত্তের কথা। ওই দিন কী পরিমাণ মানুষ ঢাকায় অবস্থান করছিলেন বা গুগল ম্যাপ ব্যবহার করে সেই তথ্য পাওয়া সম্ভব। এছাড়া আমরা স্যাটেলাইট ইমেজ ও ড্রোনের মাধ্যমে জনঘনত্ব প্রাক্কলন করতে পারি। ডিজিটাল তথ্য বলছে সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রায় 87,636 বর্গমিটার খোলা জায়গায় জানাজার নামাজ আদায় করা হয়। প্রতি বর্গমিটারে 8 থেকে 10 জন করে দাঁড়ালে এখানে মানুষের সংখ্যা হয় প্রায় 7 লাখ। মূল জানাজা স্থল ও অন্যান্য খোলা জায়গার বাইরে অন্তত 13.4 কিলোমিটার দীর্ঘ রাস্তাতেও জানাজার নামাজ আদায় করা হয়। এসব স্থানে জনঘনত্ব অনেক বেশি থাকায় শুধু রাস্তাতেই ছিলেন প্রায় 25 লাখ মানুষ। এছাড়াও এর বাইরে মিরপুর রোডের অলিগলি ও বাসার ছাদেও অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। সব মিলিয়ে জনসংখ্যাবিদদের ধারণা অন্তত 50 লাখ মানুষ এই জানাজায় সামিল ছিলেন। ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম আরও বলেন, যদি 13.4 কিলোমিটার এলাকা বিবেচনায় নেন এবং প্রতি বর্গমিটারে 8 থেকে 10 জন মানুষ ধরা হয়, তবে সংখ্যাটি 40 থেকে 50 লাখের কাছাকাছি পৌঁছে যায়। আপাত দৃষ্টিতে এটিই প্রতীয়মান হচ্ছে। উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হয়েছিল 1989 সালে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির, যেখানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আর নারীদের মধ্যে খালেদা জিয়ার আগে সবচেয়ে বড় জানাজা ছিল 1975 সালে মিশরের সঙ্গীত শিল্পী উম্মে কুলসুমের, যাতে অংশ নিয়েছিলেন প্রায় 40 লাখ মানুষ।